আমন্ত্রণ সংবাদ রাতে, সাথে আছি বিপাশা চক্রবর্তী। যুদ্ধ সংঘাতে মানুষ হতাশ হওয়ায় পুরো বিশ্ব এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে পড়ছে উল্লেখ করে খাঁচায় ফিরে না গিয়ে নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, স্বার্থপরতার ভুল পথে হাঁটলে বড় দুর্যোগ বয়ে আনবে। স্বাবলম্বী হবার উপায় সামাজিক ব্যবসা উল্লেখ করে এবারের সামাজিক ব্যবসা দিবস শুধু দেশ নয়, পুরো বিশ্বে নতুন সভ্যতা গড়বে বলেও প্রত্যাশার কথা জানান প্রধান উপদেষ্টা। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। 15তম সামাজিক ব্যবসা দিবস 2025 উপলক্ষে আশুলিয়ার জিরাবতে সামাজিক কনভেনশন সেন্টারে ইউনুস সেন্টার আয়োজিত 2 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং এর শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে সামাজিক ব্যবসার নতুন বিশ্ব গড়ার অন্যতম নিয়ামক দাবি করে সামাজিক ব্যবসা প্রসারে গ্রামীণের নেয়া নানা উদ্যোগে বিগত সরকারের দেয়া বাধার কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কনভেনশন সেন্টার তৈরি করা হয়েছিল সামাজিক ব্যবসা দিবসকে কেন্দ্র করে, কিন্তু সরকার তা করতে দেয়নি। শিক্ষার দুরবস্থার কথা ভেবে বিশ্ববিদ্যালয় করতে চাইলেও তা করতে দেয়নি সরকার। স্বার্থপরতার ভুল পথে হাঁটলে বিশ্ব সভ্যতায় দুর্যোগ নেমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, স্বাবলম্বী হতে যুক্ত হতে হবে সামাজিক ব্যবসায়। আমরা ভুল পথে আছি, এভাবে চললে বিশ্ব বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হবে। এবছর সব উল্টো হচ্ছে, যেখানে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা সেখানে সব পিছিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে। ভারত পাকিস্তান যুদ্ধে জড়াচ্ছে, ইউক্রেন পরিস্থিতি চলছে, ইসরায়েল ইরান পরিস্থিতি। এগুলো থামাতে কতদিন লাগবে জানি না। তরুণ প্রজন্ম দেশকে গভীর অন্ধকার থেকে বের করে এনেছে উল্লেখ করে নতুন পরিকল্পনা নিয়ে সবাইকে কাজ শুরুর আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তরুণরাই বের হয়ে এসেছিল, বলেছিল যথেষ্ট হয়েছে, এবার চলে যাও। তারা জীবন দিয়েছে, তারা দেশকে অল্প সময়ে গভীর অন্ধকার থেকে দেশকে আলোতে এনেছে। এই ঘটনা শুধু বাংলাদেশের জন্যই প্রযোজ্য নয়, সারা বিশ্বের তরুণরাই করতে পারে। নতুন বিশ্ব গড়ার প্রত্যয় আমাদের। পরে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আরো জানাচ্ছেন নিয়াজ মোরশেদ। শুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়বস্তু জাতির সামনে তুলে ধরার দাবি জানান। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা, আমরা জানি না সত্যি সত্যি এটা উনি কমিউনিকেট করেছেন কিনা, এই পরামর্শ দিয়েছেন কিনা বা ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। আর নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যে শেষ করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জামাত স্থানীয় নির্বাচন আগে চাইলেও বেশিরভাগ দলই জাতীয় নির্বাচন আগে চায়। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য মোটামুটি সব দলই একমত। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত অথবা ঘোষিত না বললেও সম্মত বলা যায় যে সময়, সেই সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব পক্ষই, সব রাজনৈতিক দলই একমত। দ্বিমত হতে দেখিনি কাউকে। আর অন্তর্বর্তী সরকার নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি স্বাধীনভাবে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন যদি অনুষ্ঠান হয়। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।
জাতীয় সম্পদ এবং সার্বভৌমত্ব রক্ষার দাবিতে 2 দিনের ঢাকা চট্টগ্রাম রোড মার্চ শুরু করেছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় বক্তারা বলেন, দেশের বিপক্ষে যায় এমন সব উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে। প্রথম দিন ঢাকা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও হয়ে কুমিল্লার টাউন হল ময়দানে সমাবেশ করেন তারা। শনিবার সকাল 9টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে মিরেশ্বরায় পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখান থেকে বিকেল 5টায় চট্টগ্রাম কাস্টমস হাউসে সমাপনী সমাবেশ করে তাদের রোড মার্চ কর্মসূচি সমাপ্তি করেন। চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার বিকেল 3টার দিকে চানমানি সড়কে মমতা মাতৃসদন ক্লিনিকের নিচতলায় অপারেশন থিয়েটারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা 3টার দিকে ক্লিনিকে আগুন লাগলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনে 2টি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বিকেল 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন বড় নয়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও 10 জনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজ শুক্রবার সকাল 8টা পর্যন্ত 199টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 4.02%। চলতি বছরের এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 20 জনের মৃত্যু হয়েছে, আর করোনা শনাক্ত হয়েছে 528 জনের। উৎসাহ উদ্দীপনায় উদযাপন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার সকালে রাজধানীর স্বামীবাগ আশ্রমে বিশ্ব শান্তি এবং মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বিকেল 3টায় স্বামীবাগ থেকে বের হয় রথ। ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। এ সময় নেচে গেয়ে আনন্দে মাতেন ভক্ত এবং অনুরাগীরা। আরো জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভার মধ্য দিয়ে ঢাকায় পালন করা হয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার দুপুর 3টায় আনন্দ র্যালির মধ্য দিয়ে ইসকনের স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয় রথ। অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা। ঢাকের তালে নেচে গিয়ে রথ টেনে নিয়ে যাচ্ছেন ভক্তরা। আবার অনেকেই জগন্নাথ দেবকে ভক্তি জানাতে রাস্তার মধ্যেই ষষ্ঠাঙ্গে প্রণাম জানান। সমস্ত জীবের উপর জগন্নাথের কৃপা বর্ষিত হোক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জগন্নাথের কৃপা লাভ করুক। জগন্নাথের এই রথযাত্রাকে কেন্দ্র করে আজকে আমরা 100-র উপরে যজ্ঞ অনুষ্ঠান করেছি। বিশ্বের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের জন্য জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সবাইকে রক্ষা করেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও কড়া নিরাপত্তায় রথটি জয়কালী মন্দির, শাপলা চত্বর, বাইতুল মোকাররম উত্তর গেট, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার ও জগন্নাথ হল হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। আগামী 5 জুলাই বিকেল 3টায় উল্টো রথের শোভাযাত্রায় একই পথে ঢাকেশ্বরী থেকে স্বামীবাগ আশ্রমে নেওয়া হবে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক যুদ্ধবিরতির পর ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে উঠেছে নানান প্রশ্ন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দাবি ধ্বংস হয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি। অন্যদিকে ইরানের দাবি কোনো রকম বিঘ্ন ছাড়াই চালিয়ে যাবে কর্মসূচি। ফাতিমা তাসনিমের রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পরপরই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। ক্ষয়ক্ষতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একই মত প্রকাশ করলেও ভিন্ন মত প্রকাশ করে আসছে তেহরান।
ইরানের পারমাণবিক কর্মসূচি পরিকল্পনা নিয়ে আছে মতভেদ। মার্কিন গোয়েন্দা সংস্থা ডিআইএ জানায় তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবে জুনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান। ইসরায়েল পাল্টাপাল্টি হামলা বন্ধের পর দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন ডিআইএর এক প্রাথমিক গোপন মূল্যায়ন প্রতিবেদন ফাঁস করে জানিয়েছে হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা মাঝারি থেকে গুরুতর হতে পারে। অন্যদিকে ট্রাম্প বলেছেন পরমাণু কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড সমর্থন করেছেন ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে। সামাজিক মাধ্যম এক্সে লেখেন, নতুন করে পারমাণবিক কর্মসূচি শুরু করতে ইরানের কয়েক বছর সময় লাগবে। তবে আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ধ্বংস শব্দ বাড়াবাড়ি মনে হলেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিশ্চিত। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুরুতর ক্ষতি হয়নি। এক প্রতিবেদনে বলা হয় সব কেন্দ্র থেকে ইউরেনিয়াম আগেই সরিয়ে নেয় ইরানি কর্তৃপক্ষ। পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধারের প্রস্তুতি আগেই নেওয়া হয়েছিল এবং আমাদের পরিকল্পনা হলো উৎপাদন এবং সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে। 2015 সালে ইরানের সঙ্গে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নে যৌথ সম্মতিতে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে ইরান বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনে 3.7 মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। তবে ইসরায়েলের অনুরোধে 2018 সালে এই চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। এরপরই ইরানও বেরিয়ে আসে চুক্তি থেকে। নতুন চুক্তির বিষয়ে ইঙ্গিত দিলেও এর গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তনের কথা বলেননি ট্রাম্প। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।